কুসুমপুর গ্রামের কেন্দ্রস্থলে একটি পুরনো বাড়ি ছিল। সেই বাড়ির গৃহকর্তা ছিলেন ইকবাল, যিনি খুব দরিদ্র ছিলেন না, আবার খুব ধনীও ছিলেন না। এই বাড়ি থেকেই দুই বোনের গল্প শুরু হয়। একজন ছিল সংস্কৃতির প্রতীক আসমা, আর অন্যজন ছিল রিমা, অহংকারের মূর্ত প্রতীক। প্রথম দিকে দুই বোন একসাথে বেড়ে উঠত, একই থালায় খেত, একসাথে ঘুমাত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে রিমার হৃদয়ে এক অদ্ভুত ঈর্ষা জন্মাতে শুরু করে, কারণ গ্রামের লোকেরা সবসময় আসমার প্রশংসা করত। আসমা খুব ভালো মেয়ে, ঠিক যেন ফেরেশতার মতো, শান্ত এবং দয়ালু। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তার মতো একজন পুত্রবধূ যার ঘরে যাবে, সে ঘর স্বর্গে পরিণত হবে। এই কথাগুলো রিমার কানে বিষ ঢালতে শুরু করে। আমি সুন্দরী এবং বুদ্ধিমতী, তাহলে সবাই আসমার প্রশংসা করে কেন? তার চেহারা বা বুদ্ধিমত্তা কোনোটাই তো আমার মতো নেই, তবুও সবাই তাকেই তোষামত করে। আসমা এসব জানত, কিন্তু সে চুপ করে থাকত, কারণ সে ভাবত রিমা তার ছোট বোন, সময়ের সাথে সাথে সে ঠিকই বুঝতে পারবে। মা, তোমাদের দুজনেরই এখন বিয়ে করার সময় এসেছে। আসমা মাথা নিচু করে রইল, আর রিমার চোখ আনন্দে জলজল করে উঠল। প্রথমে করিম আসমাকে বিয়ের প্রস্তাব দেয়। করিম দরিদ্র ছিল এবং মাঠে কাজ করত, কিন্তু সে ছিল একজন পবিত্র এবং মহৎ মনের মানুষ। করিমের কথা শুনে রিমা হেসে উঠল। বাহ, আমার বড় বোন একজন কৃষককে খুঁজে পেয়েছে, এখন জীবনটা বেশ মজার হবে। যাই হোক, সে তো দাসত্ব করতেই পছন্দ করে। রিমার কথা শুনে আসমা কিছু বলল না, কিন্তু ইকবাল তার জবাব দিলেন। হ্যাঁ, সে দরিদ্র, কিন্তু সে পরিশ্রমী এবং সৎ, আর খুব দয়ালু। আসমা তার সাথে খুব সুখী হবে। হ্যাঁ বাবুজি, আপনি যেমনটা ভালো মনে করেন। এদিকে রিমা শহরের সুপরিচিত ব্যবসায়ী জালালের কাছ থেকে একটি বিয়ের প্রস্তাব পেল। তার একটি বিশাল বাড়ি, চাকর বাকর এবং প্রচুর সম্পদ ছিল। এই কথা শুনে রিমার অহংকার আরও বেড়ে গেল। দেখুন বাবুজি, ভাগ্য জানে কে কিসের যোগ্য। ইকবাল রিমাকে কোনো উত্তর দিলেন না, কারণ তিনি তার মেয়েকে খুব ভালো করেই চিনতেন। যাই হোক, বিয়ে ঠিক হয়ে গেল এবং শীঘ্রই দুই বোনের বিয়ে সম্পন্ন হল। আসমা বিয়ে করে করিমের বাড়িতে চলে এলো। করিমের বাড়িটি ছিল ছোট, খড়ের চাল, একটি জীর্ণ রান্নাঘর, আর ঘরের এক কোণে কয়েক বস্তা শস্য রাখা ছিল। আসমা, আমার খুব বেশি কিছু নেই, তবে আমি চেষ্টা করব যাতে তোমার কখনো কোনো কিছুর অভাব না হয়। আমার কোনো কিছুর প্রয়োজন নেই করিম, শুধু তোমার সঙ্গই আমার জন্য যথেষ্ট। এদিকে রিমা যখন তার শ্বশুরবাড়িতে পৌঁছল, তখন বিলাসবহুল বাড়ি এবং চকচকে গাড়ি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। বাহ, এত সম্পদ, খ্যাতি, সবকিছুই এখন আমার। এখন আমার কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নেই। আসমা তো এখন আমার চোখের দিকে তাকাতেও পারবে না। এভাবে সম্পদ এবং খ্যাতির মোহ রিমার অহংকারকে দ্বিগুণ করে তুলেছিল। এই জুলেখা, এদিকে শোন, তুই আমার ঘরটা ঠিকমতো পরিষ্কার করিসনি কেন? কিন্তু আজ সকালেই তো আমি এটা পরিষ্কার করে ফেলেছি ছোট মালকিন। তাহলে আমি কি মিথ্যে বলছি? তুই একজন চাকর, চাকরের মতোই থাক। তাড়াতাড়ি এই জায়গাটা আবার পরিষ্কার করে ফেল। আর হ্যাঁ, কাউকে বল আমার জন্য এক গ্লাস ডাবের পানি নিয়ে আসতে। হ্যাঁ ছোট মালকিন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এভাবে কয়েক মাস কেটে গেল এবং গ্রামে মেলা উৎসব চলে এলো। দুই বোনই তাদের বাবার বাড়িতে বেড়াতে এলো। আসমা পরেছিল একটি সাধারণ শাড়ি, আর রিমা পরেছিল একটি দামি সিল্কের লেহেঙ্গা। রিমার হাতে ছিল রঙিন চুড়ি এবং কাঁধে ঝোলানো ছিল একটি দামি ব্র্যান্ডের ব্যাগ। গ্রামের কিছু মহিলা যখন মেলার উৎসব দেখতে এলেন, তখন রিমা সবার সামনে তার বোনকে উপহাস করতে শুরু করল। বলো আসমা, দিনকাল কেমন চলছে? দুলাভাই করিম কি তোমাকে ঠিকমতো খেতেও দেয়? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, সে তো নিজেই খেতে কষ্ট করছে, তোমাকে কিভাবে খাওয়াবে? রিমার উপহাসের কথা শুনে আসমার মন ভেঙে গেল, কিন্তু রিমা তার বোনকে অপমান করে খুব মজা পেল। দিন শেষে দুই বোনই যার যার বাড়িতে ফিরে গেল। দিন কেটে যেতে লাগল। আসমার জীবন খুব একটা সহজ ছিল না। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা, চুলা জ্বালানো, রান্না করা, স্বামী করিমের সাথে মাঠে যাওয়া এবং সারাদিন কঠোর পরিশ্রম করা, এটাই ছিল তার রুটিন। সন্ধে নাগাদ আসমা ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু সে কখনো কোনো অভিযোগ করেনি। শোনো আসমা, তুমি কি আমার উপর রাগ করে আছো?
কারণ আমি তোমাকে সেই আরামদায়ক জীবন দিতে পারছি না যার স্বপ্ন তুমি সব সময় দেখে এসেছো। ও না না, তুমি কেন এমন কথা বলছো? আমার তোমার মতো একজন ভালোবাসার মানুষ আছে, আমি আর কি চাইতে পারি? আমরা একসাথে থাকলে এই কঠিন সময়ও ঠিক কেটে যাবে। ঠিক আছে, আজ রাতের খাবারটা আমাকেই রান্না করতে দাও। তুমি বসো এবং আরাম করো। ও না না, আমি রান্না করব। তুমি কিভাবে রান্না করবে? কেন, আমি কেন রান্না করতে পারি না? আজ আমি আমার প্রিয় স্ত্রীকে নিজের হাতে তৈরি খাবার খাওয়াবো। তুমি শুধু বসে আরাম করো। এভাবে করিম চুলা জ্বালিয়ে খাবার রান্না করল এবং নিজের হাতে আসমাকে খাইয়ে দিল। করিম তার স্ত্রী আসমাকে খুব ভালোবাসত। অন্যদিকে রিমার সকল বিলাসিতা উপভোগ করলেও তার জীবনে একটি জিনিসের অভাব ছিল, আর তা হল স্বামীর ভালোবাসা এবং সম্মান। একদিন রিমা গোসল করে বের হবার সময় তার শাড়ির আঁচল দিয়ে মাথা ঢাকতে ভুলে যায়। ঠিক তখনই তার শাশুড়ি রোকিয়া তাকে দেখে ফেলেন। তুমি কি বোকা! তুমি কি তোমার বাবা মায়ের বাড়ি থেকে কিছুই শেখনি? তুমি কি জানো না একজন পুত্রবধূকে বাড়িতে কিভাবে চলতে হয়? তুমি আর ছোট মেয়ে নও, তুমি এই বাড়ির পুত্রবধূ। অন্তত এই বাড়ির মর্যাদাকে তো সম্মান করো। আমাকে ক্ষমা করে দিন মা, আমার ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকব। তুমি আর কি সাবধান হবে? আমি জানি না ওরা তোমার মধ্যে এমন কি দেখেছিল যার ফলে আমি আমার সোনার টুকরো ছেলেকে তোমার মতো একজন অযোগ্য মেয়ের সাথে বিয়ে দিয়েছি। গরিব অশিক্ষিত ঘরের মেয়ে কোথাকার! শাশুড়ির কথা শুনে রিমার হৃদয় ভেঙে যায়। সে তার কাঙ্ক্ষিত বিলাসিতা পেয়েছিল ঠিকই, কিন্তু বিনিময়ে তার প্রাপ্য ভালোবাসা এবং সম্মান কেড়ে নেওয়া হয়েছিল। প্রথম দিকে রিমার জীবন একজন রানীর চেয়ে কম ছিল না, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে স্বামীর ভালোবাসা ছাড়া এই সমস্ত সম্পদই অপূর্ণ। জালাল সারাদিন দোকানে কাটাত, সন্ধে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসত এবং খাওয়া শেষে সরাসরি ঘুমিয়ে পড়ত। তুমি আমার জন্য একটুও সময় বের করো না কেন? জালাল রিমার কথা শুনে খুব রূঢ়ভাবে উত্তর দিল। তুমি একজন মহিলা, মহিলার মতোই থাকো, খুব বেশি প্রশ্ন করো না। তুমি সমস্ত বিলাসিতা পাচ্ছ, তোমার জন্য এটাই যথেষ্ট। জালালের কথা শুনে রিমা, যে কিনা নিজের সৌন্দর্য নিয়ে এত গর্বিত ছিল, ভিতর থেকে একদম ভেঙে পড়ল। এভাবেই আরও কিছুদিন কেটে গেল। একদিন খবর এলো যে জালাল ব্যবসায় একটি বড় চুক্তি হারিয়েছে, তার বিরাট ক্ষতি হয়ে গেছে। মা, ব্যবসায় আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে। হঠাৎ করেই একটা বড় অর্ডার বাতিল হয়ে গেছে। আমরা ঋণ নিয়ে ব্যবসায় বিশাল বিনিয়োগ করেছিলাম, এখন আমরা গভীর ঋণে ডুবে গেছি। বাবা, চিন্তা করো না, শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। ব্যবসায় তো উত্থান পতন থাকেই। কিন্তু কয়েকদিন কেটে গেল, আর জালালের দোকানের ঋণ আরও বাড়তে শুরু করল। লোকেরা সময়মতো বকেয়া টাকা পরিশোধ করল না। জালালের টাটা বাজারে আটকে গেল। এই পরিস্থিতিতে রিমার প্রতি শাশুড়ি রোকিয়ার মনোভাবও পুরোপুরি বদলে গেল। বৌমা, এখন তোমার সাজগোজ একটু কমিয়ে দাও, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। তোমার গয়নাগুলো আমাকে দাও, প্রয়োজনের সময় এগুলো কাজে লাগবে। বাধ্য হয়ে রিমা তার সমস্ত গয়না খুলে শাশুড়িকে দিয়ে দিল। রিমা যে এতদিন রানীর মতো জীবনযাপন করছিল, হঠাৎ করেই যেন একজন দাসীতে পরিণত হল। এদিকে করিম একটি নতুন সিদ্ধান্ত নিল। আসমা, আমরা আর কেবল ফসলের উপর নির্ভর করে বাঁচতে পারবো না, আমাদের নতুন কিছু করতে হবে। আসমাও করিমকে উৎসাহ দেয়। ঠিক আছে, তুমি যা ঠিক মনে করো, আমি প্রতিটি সিদ্ধান্তে তোমার সাথে আছি। তাহলে আসমা, আমি শহরে একটি ছোট দোকান ভাড়া নেব। আমরা মাঠে তাজা ফল এবং সবজি চাষ করব এবং সেগুলো সরাসরি শহরের দোকানে বিক্রি করব। এতে আমাদের 10 গুণ বেশি লাভ হবে। এটা তো দারুণ একটা বুদ্ধি। আমি তোমার সাথে আছি। আমরা খুব কঠোর পরিশ্রম করব। এরপর তারা দুজনেই একসাথে সবজি চাষ শুরু করল। করিম সেই তাজা সবজিগুলো শহরের বাজারে গিয়ে বিক্রি করতে শুরু করল। এক সন্ধে করিম সবজি বিক্রি করে বাড়ি ফিরে এলো। আসমা, আসমা, একটু বাইরে এসো। করিমের কণ্ঠস্বর শুনে আসমা ঘর থেকে বেরিয়ে এসে দেখল করিমের হাতে কয়েকটি ব্যাগ। আরে, কি হয়েছে? তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? আরে আসমা, আজ খুবই আনন্দের দিন। তুমি কি জানো, আমরা আজ 10,000 টাকার সবজি বিক্রি করেছি। যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। সত্যি? এটা তো খুবই আনন্দের খবর। যদি আমরা প্রতিদিন এভাবে আয় করতে থাকি তাহলে তো মাসে প্রায় 3 লক্ষ টাকা আয় হবে।
হ্যাঁ আসমা, তোমার কারণেই এইসব সম্ভব হয়েছে। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে এসব কখনোই সম্ভব হতো না। দূর, এটা কোনো কথা হলো? আমি তোমার স্ত্রী, সব পরিস্থিতিতে তোমাকে সমর্থন করা তো আমার দায়িত্ব। ঠিক আছে, এসব কথা বাদ দাও, বলো তোমার হাতে ওগুলো কি? চলো আগে ভেতরে যাই, তারপর সব বলছি। তারা দুজনেই ঘরে প্রবেশ করল। করিম ব্যাগটি আসমার হাতে দিয়ে বলল, আসমা, এটা তোমার জন্য আমার প্রথম উপহার। আসমা যখন ব্যাগটি খুলল তখন সে ভেতরে দুটি সুন্দর শাড়ি দেখতে পেল। বাহ, খুব সুন্দর শাড়ি তো। এগুলো কি আমার জন্য এনেছো? না, এগুলো তো প্রতিবেশীর জন্য এনেছি। এই কথা শোনার পর আসমার মুখে হালকা অভিমান আর রাগের ছাপ ফুটে উঠল। ঠিক আছে, তাহলে যাও, এগুলো তাকেই দিয়ে এসো, আমার সাথে আর কথা বলবে না। আরে আমার অভিমানী বউ, আমি তো শুধু মজা করছিলাম। এগুলো সবই তোমার জন্য। আমার চোখ কি তোমাকে ছাড়া আর কাউকে দেখতে পারে? করিমের কথা শুনে আসমা হেসে পড়ল। এভাবেই করিম ধীরে ধীরে ভালো আয় করতে শুরু করল। আসমা তাদের টাকার হিসাব রাখত এবং প্রতিটি টাকা যত্ন করে সঞ্চয় করত। তাদের জীবন এখনও সাধারণ ছিল, কিন্তু ভবিষ্যতের কোনো ভয় ছিল না, কারণ তাদের উপার্জন এখন চাহিদার চেয়েও অনেক বেশি। কয়েকদিন পর তাদের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই বোন আবার বাবার বাড়িতে এলো। এবার দুজনেই সাধারণ শাড়ি পরেছিল। আরে মা, তোমরা দুজনেই কেমন আছো? আমি তো একদম ঠিক আছি বাবা, আমার আবার কি হবে? তবে আসমার কথা তো আমি জানি না। সারা দিন মাঠে কাজ করার পর তার তো অবস্থা খারাপ হওয়ারই কথা। না না ছোট বোন, তেমন কিছুই না। করিম একটি নতুন ব্যবসা শুরু করেছে এবং আল্লাহর রহমতে সবকিছু খুব ভালো চলছে। আমরা শীঘ্রই একটি নতুন বাড়িও কিনতে যাচ্ছি। এই কথা শুনে রিমার ভেতরের ঈর্ষা আরও বহুগুণ বেড়ে গেল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। জালালের আর্থিক অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়ল। ঘরের সব গয়না বিক্রি হয়ে গেল। চাকরদের ছাঁটাই করা হলো। শাশুড়ির সব রাগ এখন রিমার ওপর এসে পড়তে লাগল। তিনি দিন রাত রিমাকে কটূক্তি করতে শুরু করলেন। আরে ও অপদার্থ মেয়ে, তুমি কি তোমার বাবা মায়ের কাছ থেকে কোনো সাহায্য চাইতে পারো না? তোমার বাবাকে বলো যেন তার জামাইকে একটু সাহায্য করে, যাতে আমার ছেলের কষ্ট একটু কমে। কিন্তু মা, আমার বাবা একজন সাধারণ মানুষ, তার তো তেমন কোনো সম্পদ নেই, আর আমাদের বিয়েতেই তিনি তার জমানোর সব টাকা খরচ করে ফেলেছেন। তিনি এখন কিভাবে আমাদের সাহায্য করবেন? তোর মতো ফকিন্নির মেয়েকে জালালের সাথে বিয়ে দিয়ে আমরা বিরাট ভুল করেছি। যদি আমরা একটা ভালো পরিবারে ওর বিয়ে দিতাম, তাহলে অন্তত বিপদের দিনে তারা জালালকে সাহায্য করতে পারত। শাশুড়ির কথা শুনে রিমা গভীরভাবে হতভাগ হয়ে গেল। সে বুঝতে পারল যে সম্পদ এবং খ্যাতি নিয়ে সে এত অহংকার করত, তার কাছে তার মূল্য এখন শূন্য। দুই বোনের জীবন সম্পূর্ণ নতুন মোড় নিতে শুরু করেছে। আসমার জীবন যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল, রিমার জীবন তখন ধীরে ধীরে ধ্বংসের দিকে তলিয়ে যাচ্ছিল। এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রিমা রান্নাঘরে কোণে বসে কাঁদছিল। কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গিয়েছিল। শাশুড়ির তীক্ষ্ণ কথাগুলো বারবার তার কানে বাজছিল। ওরে কাল নাগিনী, তুই কেন ডুবে মলিস না? তুই আমার ছেলের মানসিক শান্তি কেড়ে নিয়েছিস। তুই আমাদের সংসার ধ্বংস করে দিয়েছিস। তুই তোর বাবার বাড়ি থেকে না এনেছিস টাকা, না এনেছিস ভাগ্য। তুই একটা অপয়া, তুই একটা অপয়া। জালাল এসব শুনেও চুপ করে থাকত। স্বামীর এই গীরবতা রিমার জন্য সবচেয়ে বড় আঘাত ছিল। রিমার মনে হলো তার পুরো অস্তিত্বই যেন ধ্বংস হয়ে যাচ্ছে। পরের দিন সকালে জালালের দোকান চিরতরে বন্ধ হয়ে গেল। পাওনাদাররা বাড়ির দরজায় এসে ভিড় করল। শেষমেশ তাদের বাড়িটিও বিক্রির উপক্রম হল। তুই তোর বাবার বাড়িতে ফিরে যা অপয়া। এই বাড়িতে তোর আর কোনো কাজ নেই। বসে বসে তোকে খাওয়ানোর মতো টাকা এখন আমাদের কাছে নেই। রিমার অহংকার সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে গেল। সে কোনো কথা না বলে নিজের সামান্য জিনিসপত্র নিয়ে কাঁদতে কাঁদতে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হল। রিমা যখন বাড়িতে পৌঁছল, তাকে একা দেখে ইকবাল চমকে গেলেন। মা, রিমা, কি হয়েছে রে? তুমি একা কেন? আর তোমার চোখে জল কেন? কি হয়েছে আমার মা? বাবার কথা শুনতেই রিমা হাউমাউ করে কেঁদে উঠল। বাবুজি, আমি আর পারলাম না। ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওদের কাছে আমি একজন দাসী ছাড়া আর কিছুই ছিলাম না বাবুজি। আমি আজ গৃহহীন হয়ে পড়েছি বাবা। ঠিক আছে মা, কেঁদো না। তোমার বাবা তো এখনো বেঁচে আছে। এসো, ভেতরে এসো। ইকবাল রিমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, কিন্তু রিমার কান্না কিছুতেই থামছিল না।
তাই ইকবাল তার বড় মেয়ে আসমাকে ফোন করলেন। হ্যালো আশমামা, কেমন আছো? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোমার কণ্ঠস্বর তো স্বাভাবিক মনে হচ্ছে না, বলো কি হয়েছে? মারে, রিমাকে তার শ্বশুরবাড়ির লোকেরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ইকবাল আসমাকে পুরো ঘটনাটি বুঝিয়ে বললেন। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি আসছি। আসমা যখন বাবার বাড়িতে পৌঁছল তখন প্রায় রাত হয়ে গেছে। সে সোজা রিমার ঘরে চলে গেল। রিমা দেওয়ালের কোণে হেলান দিয়ে তখনও কাঁদছিল। ও, তাহলে এখন আমাদের অহংকারী রানীমা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে হাল ছেড়ে দিয়ে কেবল কাঁদতেই শুরু করেছে। এই কথা শুনে রিমা মুখ তুলে আসমার দিকে তাকালো। তার চোখে তখন অসহায়ত্ব এবং গভীর অনুশোচনা। হঠাৎ রিমা উঠে এসে আসমার পায়ে লুটিয়ে পড়ল। আপু, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমি তোমাকে অনেক অপমান করেছি, সম্ভবত আল্লাহ আমাকে তারই শাস্তি দিয়েছেন। রিমাকে এই অবস্থায় দেখে আসমা হতভাগ হয়ে গেল। আমি সবসময় তোমাকে ছোট করে দেখেছি, তোমার দারিদ্র্য নিয়ে মজা করেছি, আর আজ দেখো আমি নিজেই সম্পূর্ণ খালি হাতে দাঁড়িয়ে আছি। আমার সাথে যা কিছু হয়েছে সব আমার নিজের কর্মের ফল আপু। আসমা তখন রিমাকে টেনে তুলল। কেঁদো না পাগল মেয়ে, বোনেরা একে অপরের সাথে রাগারাগি করতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আমরা আলাদা হয়ে গেছি বা একে অপরকে ঘৃণা করি। ওঠো, এবার কান্না থামাও। না আপু, আজ আমি বুঝতে পেরেছি মানুষের টাকা পয়সা নয়, তার চরিত্র আর মনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রিমার কথা শুনে আসমার চোখেও জলে ভরে গেল। সে রিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওরে বোকা মেয়ে, বোনদের কাছে কখনো ক্ষমা চাইতে হয় না, বোনেরা সব সময় একে অপরের পাশে থাকে। চলো এবার কান্না থামাও, নইলে কিন্তু এবার বড় বোনের হাতে মার খাবে। রাত এভাবেই কেটে গেল। পরের দিন সকালে আসমা করিমের সাথে বিষয়টি নিয়ে কথা বলল। করিম, আমি চাই রিমা এখন থেকে আমাদের সাথেই কাজ করুক, এতে সে তার কষ্টগুলো ভুলে থাকতে পারবে এবং জীবনে নতুন করে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে আসমা, তুমি যা ভালো মনে করো। রিমা তোমার বোন, তার মানে সে আমারও ছোট বোনের মতোই। এরপর রিমা করিম এবং আসমার সাথে মাঠে কঠোর পরিশ্রম করতে শুরু করল। খুব ভোরে উঠে মাঠে যাওয়া, খেতে পানি দেওয়া, সবজি তোলা, আগাছা পরিষ্কার করা এবং করিমের সাথে শহরের দোকানে সেগুলো বিক্রি করতে যাওয়া, এটাই হয়ে উঠল তার নতুন জীবন। পরিশ্রমের কারণে রিমার হাত থেতলে যেত, পিঠে প্রচণ্ড ব্যথা হতো। একদিন রিমা ক্লান্ত হয়ে কেঁদে পড়ল। আমি আর এসব করতে পারছি না আসমা, আমি আর পারবো না, আমি তো তোমার মতো এত শক্তিশালী নই। রিমার কথা শুনে আসমা খুব শান্ত স্বরে তাকে বোঝালো। হাল ছেড়ো না রিমা, আমি যেমন কাজ করতে শিখেছি তুমিও ধীরে ধীরে শিখে যাবে। মনে রেখো, পরিশ্রম করলে একদিন সাফল্য তোমার পায়ে এসে লুটিয়ে পড়বে। এভাবেই দিন কাটতে লাগল। রিমা তাদের সাথে কাজ করে কিছু টাকা সঞ্চয় করল এবং নিজের একটি ছোট রেস্টুরেন্ট খোলার সিদ্ধান্ত নিল। করিম এবং আসমা তাকে পুরো সমর্থন দিল। অল্প সময়ের মধ্যেই তারা শহরের কেন্দ্রস্থলে অংশীদারিত্বের ভিত্তিতে একটি রেস্টুরেন্ট খুলে ফেলল, যার নাম দিল আসমা রিমা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি খুব দ্রুত জনপ্রিয়তা পেল এবং রিমা এবং আসমা শহরে স্টার্টআপ আইকন গার্লস নামে পরিচিত হল। একদিন হঠাৎ জালাল ইকবালের বাড়িতে এসে হাজির হল। আসসালামু আলাইকুম বাবা, রিমা কোথায়? রিমার কাছে তুমি এখন কি চাও? তুমি তাকে যে কষ্ট দিয়েছিলে তা কি যথেষ্ট ছিল না, যে আবার তার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছ? ও কথা বলবেন না বাবা, আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। আমি রিমাকে আমার সাথে ফিরিয়ে নিতে এসেছি। এত ঝামেলার মধ্যে আমি আসলে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারিনি। যে মানুষ সঠিক এবং ভুলের পার্থক্যই বোঝে না, তার কাছে আমি আমার মেয়েকে কিভাবে ফেরত পাঠাবো? তুমি কি আমার মেয়েকে মানুষ মনে করো নাকি কোনো কেনা পণ্য মনে করো? প্লিজ বাবা, এমন কথা বলবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো এমন করব না। জালাল ইকবালের সাথে কথা বলছিল, ঠিক তখনই আসমা আর রিমা পেছন থেকে এসে তাখানে দাঁড়াল। জালাল, তুমি এখানে কি করছো? আমি রিমাকে আমার সাথে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি যে ওকে ধোকা দিয়েছ, তাতেই কি তোমার মন ভরেনি যে আবার ফিরে এসেছো? আসমা আপু, আপনি এর মধ্যে কথা বলবেন না। আমি রিমার সাথে কথা বলছি। আমাদের স্বামী স্ত্রীর মাঝে আপনি আসবেন না। জালালের কথা শুনে রিমা অত্যন্ত কড়া গলায় জবাব দিল। মিস্টার জালাল, ভদ্রভাবে কথা বলুন। আপনি আমার বড় বোনের সাথে কথা বলছেন। আর বলুন,
আজ হঠাৎ আমাকে কিভাবে মনে পড়ল আপনার? কারণ আমি আমার ভুল বুঝতে পেরেছি রিমা। আমি তোমাকে আমার সাথে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কি অদ্ভুত! আমি তোমার এই অনুশোচনার আসল কারণ খুব ভালো করেই জানি। আজ আমার কাছে সম্পদ আর খ্যাতি আছে, তাই তুমি আমার কাছে ফিরে এসেছো। তুমি কেবল একজন লোভী আর স্বার্থপর মানুষ, জালাল। তুমি হচ্ছ তলাবিহীন পাত্রের মতো, যার কোনো নির্দিষ্ট জায়গা নেই। আজ এখানে তো কাল সেখানে। নিজের সীমার মধ্যে থেকে কথা বলো রিমা, তুমি আমাকে অপমান করছো। অসম্মান তো তাদেরই করা হয় যাদের নিজেদের কোনো সম্মান বোধ থাকে না। তোমার মতো স্বার্থপর লোকদের কোনো সম্মান নেই। এখন ভালোই ভালো এখান থেকে চলে যাও, নইলে আমরা ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিতে বাধ্য হব। আমি তোমাদের সবাইকে দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, যা দেখার দেখে নিও। এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জালাল রাগে ক্ষিপ্ত হয়ে অপমানিত অবস্থায় সেখান থেকে চলে গেল। এর কিছুদিন পর দুই বোন ব্যবসায় আরও উন্নতি করল। আসমা এবং করিম মিলে রিমার জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করে রহিমের মতো একজন ভালো মানুষের সাথে তার বিয়ের ব্যবস্থা করল। এভাবেই জীবনের সব ঝড়ঝাপটা পার করে দুই বোন অবশেষে হাসি আনন্দে সুখে বসবাস করতে লাগল।